প্রিয় দর্শক, মেট্রো সিম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সামির হোসেন। দর্শক, ৫ আগস্টের পট পরিবর্তনের পর একটি আলোচিত বিষয় হচ্ছে দেশের বন্ধু কারা, শত্রু কারা, কারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। ভারত বাংলাদেশের শত্রু নাকি শেখ হাসিনা? যারা টাকা পাচার করেছে তারা শত্রু নাকি অন্য কেউ? দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় দেশের শত্রু কারা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব পারভেজ সাজ্জাদ, ব্যাংকার ও অর্থনীতিবিদ। জনাব পারভেজ সাজ্জাদ, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। যেটি বলছিলাম যে দেশের শত্রু কারা, যারা টাকা পাচার করেছে তারা, অর্থনীতিবিদরা নাকি রাজনীতিবিদরা নাকি অন্য কেউ? আপনি কি মনে করেন দেশ আজকে এই পর্যায়ে আসার পেছনে কাদের আসলে দায় বেশি নাকি সবার দায় আছে? আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে এটা আমার দেশ, এটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলেরই ছিল। এখানের এই দায়বদ্ধতা থেকে আমরা কেউই বেরিয়ে যেতে পারি না। বাট শত্রু কারা, আমি যদি এভাবে চিন্তা করি, দুর্নীতিবাজ আমলা, ঋণখেলাফি ব্যবসায়ী, নৈতিকতা বিবর্জিত রাজনীতিবিদ, প্রত্যেকের সবচেয়ে বড় অবদান আছে। এবং কেউ তো আর বাকি থাকলো না যাদের নাম বললেন। এরাই তো দেশ চালায়, সব নিয়ন্ত্রণ করে। এটাই হচ্ছে দুঃখজনক, আমরা জনগণরা এখনো দেশ চালাতে পারিনি। যদি জনগণ দেশ চালাতো তাহলে এনারা আসলে দেশ চালাতে পারতেন না। যারা দেশ চালাচ্ছে তারা কি জনগণ না? না, গত 15 বছরে আমরা ম্যান্ডেট দেখিনি। গত 15 বছরে 16 বছরে আমরা জনগণের ম্যান্ডেটটা কিন্তু দেখিনি। নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে আমরা সবাই জানি, সেই জিনিসটা কিন্তু আমরা চোখে দেখিনি যে আসলে জনগণ দেশ চালায়। এবং আমাদের এই সমাজে আমরা রাজনীতির কথা বলি, সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই রাজনীতি কনসেপ্টটা বলা হয় রাজার নীতি। অ্যাকচুয়াল এর অর্থ হচ্ছে নীতির রাজা। এই জন্যই পলিটিক্স শব্দটাকে আমরা নেগেটিভলি সবসময় ব্যবহার করি। যদি এটা আসলেই নীতির রাজা হতো তাহলে এটা জনমানুষের কাজে লাগতো। আপনি তো একজন ব্যাংকার। আমি ব্যাংকার ছিলাম, আপনি ব্যাংকার ছিলেন, তো ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, আমরা ওভারঅল সবার কথা বললাম, আপনি বললেন সবাই এই কারাপশনের ভিতর জড়িত, এই কারণে দেশের অবস্থা। ব্যাংকিং সেক্টরের এখন কি অবস্থা? এই যে লুটপাট হলো, আপনারা তো ছিলেন, আপনারা জানতেন, আপনারা তখন কথা বলেননি কেন, বা কি দেখেছেন? আচ্ছা, ব্যাংকিং সেক্টরের একটা বড় জিনিস হচ্ছে যে ওভারঅলি আপনি তো একটা ব্যাংকের সিইও ছিলেন। আমি সিএফও ছিলাম। আমি বাংলাদেশের বড় দুইটা ব্যাংকের সিএফও ছিলাম। তো এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গভর্নেন্স। ব্যাংকিং সেক্টর না, অল ওভার দ্য কান্ট্রি আমরা যদি চিন্তা করি, গভর্নেন্স একটা অনেক বড় ইস্যু। আজকে আমরা শুনছি 15-20টা ব্যাংক বন্ধ হওয়ার উপক্রম। আমরা শুনছি প্রচুর অর্থ পাচার হয়ে গেছে, মানি লন্ডারিং হয়েছে। প্রচুর অর্গানাইজেশন, হয়তো 1-2 হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন উত্তোলন হয়েছে। এখানের এই ওভারঅল বিষয়টার মধ্যে গভর্নেন্সের জায়গাটা কোথায় এবং কোথায় মিসম্যাচ হয়েছে। আমাদের সেন্ট্রাল ব্যাংক বেসিক্যালি রেগুলেটরি অথরিটি, ওনাদের একটা দায়িত্বর মধ্যে, সর্বোচ্চ দায়িত্বের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ব্যাংকিং যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদের নিয়মতান্ত্রিক চলার ব্যাপারে এই সেন্ট্রাল ব্যাংক কাজ করবে। এর বাইরে মনে করেন দুদক আছে, এর বাইরে এনবিআর আছে। আমাদের এই গভর্নেন্স সিস্টেমটা আসলে বহুদিন ধরেই কাজ করেনি। এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ব্যক্তির উপরে, দলের উপরে এই সিস্টেমগুলো কাজ করেছে, কিন্তু এই অ্যাকাউন্টেবিলিটিটা সামহাউ আমরা ফেইল করেছি। এবং এই ফেইল করার একটা বড় কারণ হচ্ছে জনগণের পার্টিসিপেশনে যদি সরকার হতো তাহলে এই ফেইলটা জনগণ রুখে দিত। আপনি চিন্তা করে দেখেন, 90-এর পরে 91-তে একটা সরকার এসেছে, 96-তে সরকার পরিবর্তন হয়েছে, 2001 বা 2002 আবার সরকার পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের ফলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো চিন্তা করেছে যে আমি জনগণের যে ম্যান্ডেট নিয়ে এসেছি, যে নির্বাচনী ইশতিহারের কথা বলেছি, সেগুলো যদি আমি ফুলফিল করতে না পারি তাহলে জনগণ সর্বময় ক্ষমতার উৎস। 8-এর পর থেকে 24-এর 5ই আগস্ট পর্যন্ত আমরা কিন্তু এই ফিলিংটা পাইনি যে জনগণ ক্ষমতার উৎস।
তখন মনে হয়েছে আমাদের যে ক্ষমতায় যারা আছেন, যেই দলই থাকুক, যে দলের প্রধানমন্ত্রী থাকুক, তাহারাই ক্ষমতার উৎস। এর ফলে পুরো জিনিসটাই পলিটিসাইজড, নেগেটিভভাবে বললে হয়, রাষ্ট্রের সকল এজেন্সি প্রতিষ্ঠানগুলো পলিটিসাইজড হয়ে গেছে। এবং এই সংস্কারের কথা কিন্তু আমরা শুনছি যে এখন অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট সেটা নিয়ে কাজ করছেন। আপনি যেহেতু ব্যাংকার ছিলেন, আপনার সাথে ব্যাংকিং নিয়ে আমরা আরেকটু কথা বলতে চাই। এই যে ব্যাংকিং সেক্টরের ধরেন বিজনেসটাই হচ্ছে আসলে আমানতকারী যারা আমানত রাখে তাদের বিশ্বাস, আস্থা বিশ্বাস। আবার ব্যাংকও তো বিশ্বাসের উপর ভিত্তি করেই সে ঋণ দেয়। এর বাইরে এখন যেমন ধরেন একটা বিশ্বাসের ঘাটতি যেটা তৈরি হয়েছে, সেটি আসলে কতটুকু পূরণ করা সম্ভব হবে? আর আরেকটি বিষয় হচ্ছে তারল্য যে সংকটটা, সেটা আসলে কতটুকু এখন পূরণ হচ্ছে? আচ্ছা, ব্যাংকিং বিজনেসটাই পুরোটা কিন্তু আস্থা। সে আপনার কোনো একটা ব্যাংকে কিছু টাকা আছে, একটা স্টেটমেন্ট বা আপনাকে একটা SMS করেছে এত টাকা ব্যালেন্স আছে, এটা কিন্তু নাম্বার। আপনি গিয়ে কিন্তু কোনো ব্যাংকে গিয়ে দেখেননি টাকাটা আছে না নেই। এই পুরো জিনিসটা হচ্ছে পারস্পরিক বিশ্বাস এবং আস্থার উপরে। হ্যাঁ, বেশ কিছু ব্যাংক আমরা শুনছি, অ্যাটলিস্ট 15 থেকে 20টা ব্যাংকের তারল্য সংকট চরমে, কিন্তু ওভারঅল ইকোনমিতে কিন্তু তারল্য সংকট নেই। এই তারল্য সংকটটা হয়েছে আস্থার উপরে। কিছু কিছু ব্যাংক আছে যেখানে গ্রাহকদের আস্থার ঘাটতি হয়েছে, সবাই মিলে উইথড্রল প্রেশারে টাকাটা উইথড্র করতে চেয়েছে। আপনি দেখেন, একটা আমানতকারী সাধারণত সর্বোচ্চ 1 বছরের জন্য আমানত রাখে। ব্যাংক সেই টাকাটা নিয়ে লং টার্মে 5 থেকে 7 বছরের জন্য এটা বিনিয়োগ করে। এখন সব আমানতকারী যদি একসাথে এসে টাকা তুলতে চায়, কিন্তু তারাই বা কি করবে? ধরেন ব্যাংকাররা, আপনারা অন্যান্য ব্যাংকাররাও একই কথা বলছেন, আমানতকারীরা যখন দেখছেন যে ব্যাংকের মালিকরা টাকা নিয়ে যাচ্ছে, দুর্নীতিতে যুক্ত, ব্যাংকের কর্মকর্তারা টাকা সরিয়ে ফেলছেন তাদের যোগসাজশে, তখন আমি যদি আমানতকারী হই, আমি তো চাবো যে আমার টাকাটা আমার হাতে চলে আসুক। তখন আমার কি করার থাকে? এক্স্যাক্টলি। এখানে আমার মনে হয় যে কাজ করার কোনো কিছু জায়গা আছে। যেমন একটা ছোট্ট উদাহরণ বলি, আমাদের যে কোনো ব্যাংকের ক্লায়েন্ট যখন নিজে ঋণ নিতে যায়, এটা কর্পোরেট, তাকে ফুল ফ্যামিলির পার্সোনাল গ্যারান্টি দিতে হয়। উনি যদি 500 কোটি টাকা বা 1000 কোটি টাকা ঋণ চান, ওনার তো অর্গানাইজেশনের গ্যারান্টি আছেই, প্রত্যেকের ডিরেক্টরের ব্যক্তিগত গ্যারান্টি দিতে হয় যে প্রত্যেকটা ডিরেক্টরের অ্যাসেট এই লোনটাকে ব্যাক করছে। মজার বিষয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগকারী আমানতকারীদের কাছ থেকে নিয়ে ব্যাংকের ডিরেক্টরদের কোনো পার্সোনাল গ্যারান্টি দিতে হয় না। যদি এরকম কিছু করা যেত যে ব্যাংকের ডিরেক্টর হতে গেলে তার অ্যাসেটটাকেও পার্সোনাল গ্যারান্টি দিতে হবে। সেটা কীরকম? আজকে আমি যখন লোন নেওয়ার ক্ষেত্রে আমাকে যদি পার্সোনাল গ্যারান্টি দিতে হয়, তো ব্যাংকের ডিরেক্টর হলে আমাকে পার্সোনাল গ্যারান্টি দিতে হবে। কারণ আপনি যখন কর্পোরেট, সেটা আপনি টাকার পরিমাণ যদি করেন, সে তো হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, সে এত টাকা পাবে কোথায় শুরুতে? এটা ঠিক। 10% মনে করেন যে বেসিক্যালি 2% হলেই একজন ডিরেক্টর হতে পারে। একজন ডিরেক্টর তো আসলে পুরো জিনিসটা করে না। এই চক্রটা কিন্তু একটা পুরো সিস্টেমের মধ্যে দিয়ে মোস্ট অফ দ্য যারা পাওয়ারফুল এবং ইনফ্লুয়েন্সিয়াল তারা এই কাজটা করে। আমি জাস্ট একটা উদাহরণের কথা বলছি যে এই ধরনের একটা জিনিস করা যেতে পারতো। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে একটা সময় কিন্তু নিয়ম ছিল ফ্যামিলির 2 জনের বেশি একটা ব্যাংকের ডিরেক্টর হতে পারবে না বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডিরেক্টর হতে পারবে না। এই নিয়মটা উঠিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু জিনিস আছে যে আপনার সিস্টেমের মধ্যে আসলে কন্ট্রোল এনভায়রনমেন্ট করা উচিত, যেটা আমাদের এখানে এখনও নেই। বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সিস্টেমের মধ্যে যতই কন্ট্রোল এনভায়রনমেন্ট করেন, আপনার গভর্নেন্স এবং সিস্টেম ডেভেলপমেন্ট যদি না থাকে, ইট ইজ টু ডিফিকাল্ট চোরকে আটকানো। সেটা আসলে কারা করবে? ধরেন আপনাকে তো, যদি আমি আপনার উদাহরণ দিয়ে বলি, আপনাকে তো কেউ না কেউ বিশ্বাস করে একটা জায়গায় বসাচ্ছে। এখন আপনি যে ভালো করবেন না বা খারাপ করবেন, সেটা আমি কিভাবে বুঝবো? এটা তো মনিটরিং থাকতে হবে। এখন যারা মনিটরিং করবে তারাই তো এই ধরনের কাজে যুক্ত। তাহলে বিষয়টা হচ্ছে শস্যের মধ্যে ভূত। তাহলে ভুট্টা শস্যের মধ্যে মনিটরিং ইন এভরি অ্যাসপেক্ট। আপনি দুদকের কথা বলছিলেন, দুদক এনবিআর, তাদের কাজ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করা, ধরা। তারাই তো এখন আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাই বলছেন যে এরা বিগত সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করেছে। আপনি বিশ্বাস করবেন কাকে তাহলে? আমি তো বললাম যে আপনার অ্যাকাউন্টেবিলিটি বিগত সরকার বা রাজনৈতিক দলের অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত জনগণের কাছে। যখন ওই অ্যাকাউন্টেবিলিটিটা না থাকে, তখন প্রতিটা গভর্নমেন্ট এজেন্সি কিন্তু তল্পিবাহক বলেন,
লেজর ভিত্তি বলেন সে কাজগুলো করে। আমরা দেখেছি যে সরকার পরিবর্তনের পরে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে ব্যাংক থেকে টাকা ওঠানোর একটা হিড়িক পড়েছিল। আমরা দেখেছি যারা অবৈধ টাকা যাদের আছে তারাও কিন্তু প্রচুর টাকা তুলে নিয়েছে বিভিন্ন যোগসাজশে। আমরা দেখলাম যে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতদিন পরে সে শেখ রেহানা শেখ হাসিনার ব্যাংক হিসাব তলব করা হলো, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তো তারা তো টাকা যদি প্রস্রাব করতে চায়, সরিয়ে নিতে চায়, অনেক আগে সরিয়ে নিয়েছে, এখন এসে কেন এই ব্যবস্থা? আমার কাছে মনে হচ্ছে যে আমাদের গভর্নেন্সটা মাচ মোর রিয়েক্টিভ দ্যান প্রোঅ্যাক্টিভ। এই প্রোঅ্যাক্টিভ হলে কিন্তু আমরা আগেই ব্যবস্থা নিতে পারতাম। এই রিয়েক্টিভ হওয়াতে অনেক সময় দায়সারা আমার কাছে মনে হয় প্রসেস জাস্ট চলছে, যে তলব করা হয়েছে কি হয়নি। আমরা শুনেছি বেনজির আহমেদের হিসাবও ফ্রিজ করা হয়েছিল শয়ে শয়ে কোটি টাকা উত্তোলনের পরে। তো গভর্নেন্স সিস্টেমটা আসলে তাকে নিয়ে আলোচনা কিন্তু আগে শুরু হয়েছিল, চাইলে তখন যদি করা হতো এই টাকাগুলো কিন্তু সে তুলতে পারতো না। এখন আসলে আলোচনা একটা জিনিস, অ্যাকশন আরেকটা জিনিস। যেমন আপনারা দেখেন আমরা কিন্তু রাসেল ভাইপারকে হারিয়ে ফেলেছি, এখন রাসেল ভাইপার নেই। এটা কি আসলে অ্যাকশন নেওয়ার জন্য আলোচনা এসেছিল নাকি ইস্যু তৈরি করার জন্য এসেছিল, সেই ব্যাপারটা আমাদের চিন্তা করতে হবে। না, এখন ধরেন বিশ্বাসের জায়গা বা আমাদের যে টপিক আজকে দেশের শত্রু কারা, আমরা অনেক ঘটনা দেখছি যে সরকার পরিবর্তনের পরে যারা অবৈধ নির্বাচন, আপনি বলছিলেন যে 3টা ইলেকশন, এর বাইরেও স্থানীয় নির্বাচনগুলোতেও যারা বিভিন্নভাবে পেশি শক্তি দিয়ে দিনের পর রাতে করে জয়ী হয়েছিল, এমন অনেক এমপি মন্ত্রী কিংবা মেয়ররা ক্যান্টনমেন্টে কিংবা বিভিন্ন জায়গায় নিরাপদ জায়গায় ছিলেন, তাদেরকে নিরাপদে পার করে দেওয়া হয়েছে। তাহলে আপনি পরিবর্তনের পরেও তো আপনি বিশ্বস্ততার জায়গাটা আপনি পাচ্ছেন না। যারা অপরাধী তাদের কেন শাস্তি হবে না, ছেড়ে দেওয়া হবে কেন? না, অপরাধীদের তো অথবা বিচারের মুখোমুখি কেন করা হবে না? এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এই 15-16 বছরে যেই রিজিমটা চলেছে, 5ই আগস্টের পরে কিন্তু ওখানে একটা ব্যাপক ভ্যাকুয়াম তৈরি হয়েছে। একটা সাইক্লোন কিভাবে তৈরি হয়, যখন একটা জায়গার বাতাস হালকা হয়ে যায়, চারিদিকের সকল বাতাস সেটাকে দখল করার চেষ্টা করে। তো 5ই আগস্টের পরে কিন্তু বিষয়টা এরকম একটা ঘটনা ঘটেছে। এটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, জনগণ বলেন, এটা কিন্তু কোনো রোডম্যাপ করে আন্দোলন হয়নি। মানুষের ইমিডিয়েট পালস এবং গত 15 বছরের পুঞ্জীবিত ক্ষোভে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আমাদের অনেক কিছুই হয়তো এখনও করা হয়নি, বাট করা যে যাবে না, করতে যে পারবো না তা কিন্তু না। কীভাবে? যে আমি যেই প্রশ্নটি তুললাম, যারা চলে গেছে দেশের বাইরে, এখন আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বিভিন্ন সমাবেশে দেখা যাচ্ছে, অথবা যদি এই প্রশ্ন ভার্চুয়ালি দেখা যাচ্ছে, ভার্চুয়ালি শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার আবার বলছে শেখ হাসিনার বক্তব্য ভারতকে জানাচ্ছে তারা পছন্দ করছেন না। তো আপনি তো ছেড়ে দিয়েছেন বা আপনি সুযোগ করে দিয়েছেন কথা বলার, এখানে আসলে বেসিক্যালি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি সেই কথাটা বলতে পারেন না, কারণ শেখ হাসিনা যখন চলে গেছেন তখন অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু ছিল না। সরকার গঠন করার পরে, সরকার গঠন করার পরে উনি তো গেছেন তার আগে। দিস ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে, একটা আমি যেটা বললাম যে একটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে ওনাদেরকে আনা হয়েছে, এবং ওনাদের কাজ কিন্তু বিচার করা না, ওনাদের কাজ হচ্ছে গিয়ে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং এই পরিবেশের জন্য যা যা সংস্কারগুলো করা দরকার সেগুলো করা। আমরা ওনাদেরকে বলতেই পারি যে সংস্কারের দায়িত্ব ওনাদের, বাট আমি আপনাকে সামির একটা কথা বলি, সংস্কার শুরু হবে মানুষের ব্যক্তি পর্যায় থেকে। আমি ব্যক্তি পর্যায়ে, গোষ্ঠী পর্যায়ে, দলগত পর্যায়ে যদি আমি সংস্কারগুলো করতে পারি, তাহলে যখন আমার দল ক্ষমতায় যাবে তখন সে সেই অনুযায়ী প্র্যাকটিসটা করবে। আমাদের সবচেয়ে দুঃখজনক জিনিসটা হচ্ছে যে সংস্কারটা আমরা রেখে দেই ইউ ভিউ পয়েন্টে। যেমন আজকে একটা নিউজ দেখলাম যে র্যাবের বিলুপ্তি চেয়েছে বিএনপি। একসময় র্যাবকে কিন্তু বিএনপি র্যাব তৈরি করেছে। র্যাব তো তাদের নেতাকর্মীদের অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে অনেককে হত্যাও করা হয়েছে, অভিযোগ উঠেছিল। সেটা শেষ না করে বিলুপ্তি কেন, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এগুলি রাজনৈতিক এজেন্ডার ফ্যাক্টর। অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক দলগুলো এজেন্ডা তৈরির জন্য এগুলো বলেন। আপনার প্রত্যেকটা দলেরই মিশন, ভিশন, ভ্যালুজ আছে। আসলে কি দলগুলো সেই ভিশনটা বা ভ্যালুজটা আপহোল্ড করে? যদি আপহোল্ড করে, অবশ্যই জনগণ তাদের সাথে থাকবে। এবং এ থেকে যদি আওয়ামী লীগের এই যে উত্থান বলেন, পতন বলেন, এই 15 বছরে যা দেখেছে, পতন তো আওয়ামী লীগ তো মনে করছে না। তাদের কথাবার্তা, ভারতে বসে যেভাবে কথাবার্তা বলছে, আমরা আবার দেখলাম যে অতি সম্প্রতি, আপনি দেখেছেন কিনা যে আপনার জানার জন্য মানে স্মরণ করিয়ে দিই যে আওয়ামী লীগের 4 জন নেতা ধর্ষণের দায়ে গ্রেপ্তার হয়েছেন ভারতে। হ্যাঁ দেখলাম। তো তাদের তো আসলে অনুশোচনা নাই। এখানে একটা বিষয় কি,
একটা পর্যায়ে এটা আওয়ামী লীগের দল কি, দলের মেইন জিনিস হচ্ছে নেতা কর্মীরা যা করে তাই কিন্তু দল। আমরা একটা দলকে ভালো বা খারাপ বলি কিন্তু ওদের দিয়ে। আনফর্চুনেটলি আমাদের দেশের এই ম্যানিফেস্টো দিয়ে দল চলে না, দল চলে ব্যক্তির নামে। এবং আপনি যেটা বললেন, এই যে নেতা কর্মীরা যা করছে, 4 জন যা করছে বা আওয়ামী লীগ মনে করছে না একটা দলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, কেন মনে করছে না বিষয়টা ঠিক না, তারা হয়তো ডিনায়ালে আছে। আমি যদি ভালো কিছু করে থাকি আমাকে পালাতে হবে কেন? কারণ আওয়ামী লীগের এরকম 2-1 নেত্রীর কথা আপনি জানেন, আইবি রহমানের কথা যদি বলি, উনি তো পালাননি, তাহলে বাকিদের পালাতে হলো কেন? এই থেকে যদি অন্য দলগুলো, বিএনপি বলেন, জামাত বলেন, যারা আছেন তারা যদি শিক্ষা নেয় তা দেশের জন্য আসলে ভালো হবে। এখন তো সংস্কার নিয়ে নানান কথা হচ্ছে, সবচেয়ে বেশি জোর দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারও। এই সংস্কারটা আসলে, আপনি দলের কথা বলছিলেন, ব্যক্তির কথা বলছেন, এই সংস্কারটা আসলে মানে কোন ধরনের সংস্কার? কাগজের সংস্কার? আমরা যে কাগজে বাঘের কথা বলি, এটা কি ব্যক্তির সংস্কার হবে? আপনি ব্যক্তি হিসেবে পরিবর্তন না হলে, চিন্তা চেতনায় পরিবর্তন না আসলে সংস্কার দিয়ে কি লাভ হবে? না, আমরা কাগজে কলমে তো আসলে সংস্কার কোনো সংস্কার না। কারণ দেখেন, আমাদের যেই প্রচলিত আইন কানুন যা আছে, এই যে আপনি দুদকের কথা বললেন বা বাংলাদেশি ব্যাংকের কথা বললেন, অথবা গভর্নমেন্ট এজেন্সি যেগুলা আসলে ওয়াচডগ হিসেবে কাজ করবে, এদের প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট নীতিমালা আছে, ওনারা কি করবেন, কিভাবে করবেন, কেন করবেন। কিন্তু সেটা যদি প্র্যাকটিসে না আসে তাহলে তো এই ধরনের সংস্কার করে লাভ নেই, আইনের সংস্কার করে লাভ নেই, সেটাকে আসলে ইমপ্লিকেশন বা এক্সিকিউশনে যেতে হবে। আর এই সংস্কারটা আসলে ব্যক্তি পর্যায়ে, গোষ্ঠী পর্যায়ে, দল পর্যায়ে আসতে হবে। কাগজে পত্রে সংস্কার করে লাভ নেই। আমাদের প্রত্যেকের বাসায় হয়তো পবিত্র ধর্মগ্রন্থ কোরআন বলেন, যে যা ধর্ম মতন বাইবেল, গীতা আছে, প্রত্যেকের বাসায় হয়তো একটা করে আছে, আমরা কি সেটা ফলো করছি? তাহলে কাগজে পত্রে সংস্কার করে আমার মনে হয় না দেশের বা সংগঠনের কোনো লাভ হবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে। আমরা যে কোনো কিছুতে ধরেন রাজনীতিবিদদের আমরা দোষারোপ করছি, আপনি আওয়ামী লীগের কথা বলছেন, কিন্তু প্রশাসনে, পুলিশে, আমলারা যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো সফল করতে সহযোগিতা করেছে তারা তো অনেকে বহাল তবিয়তে আছেন। যারা চিহ্নিত তারা পালিয়ে গেছেন, যারা চিহ্নিত না, মানুষ চেনে না, তারা আছেন। তো এরা তো এখন যদি আমরা বলি জামাত কিংবা বিএনপি, তাদেরও তো তোষামোদি করা শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তাহলে আসলে মানে জায়গাটা কোথায় মানুষের জন্য? জায়গাটা হচ্ছে যে আমরা আসলে ওই যে সিস্টেমটাকে যদি চেঞ্জ না করতে পারি, আমরা যদি ব্যক্তি পূজায় থাকি এবং আমরা যদি ভেস্টেড ইন্টারেস্টগুলোকে বহাল রাখি যে আমার কোথায় স্বার্থ। আপনি একটা জিনিস দেখেন যে আজকে রাজনীতিবিদদের আমরা দোষারোপ করছি। আজকে কেন তাদের দোষারোপ করা হচ্ছে? কারণ প্রথম হচ্ছে ওনারা এই জায়গাটাগুলোকে রাজনীতিকরণ করেছেন, ওনারা করেছেন। তার সাথে আমলা বলেন, শিক্ষক বলেন, আমরা বিভিন্ন স্তরে দেখেছি, আমলা, শিক্ষক থেকে শুরু করে পেশাজীবী বিভিন্ন ভাগ হয়েছে। আমার খুব অবাক লাগে আমি যখন শিক্ষকদের দেখি যে একদল শিক্ষক একটা দল করেন, আরেক দল আরেক দল করেন, এবং একদল শিক্ষকের সাথে আবার ছাত্রদের একটা দল থাকে। শিক্ষকদের দল কেন থাকবে? শিক্ষকরা বেসিক্যালি কি থাকা উচিত? ছাত্রদের মনোনিবেশ করবে। আজকে ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির, এরা ছাত্রদের রিপ্রেজেন্ট করবে। আনফর্চুনেটলি এই লেজুর ভিত্তির কারণে আজকে আমি ছাত্র শিবির করি বা ছাত্রদল করি বা ছাত্রলীগ করি, আমি মূল দলের লেজুর ভিত্তিতে আছি, আমি ছাত্রদের জন্য কাজ করছি না। এইটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমার মনে হয় সংস্কার করে কাজ করবে। আমরা তো দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্য নিয়ে এখন নানান কথা হচ্ছে। সরকার পরিবর্তনের পর থেকে ধারণা ছিল যে সরকার, ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছে, সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা এখন এমন কথা শুনি সোশ্যাল মিডিয়ায় যে আগের সরকারই ভালো ছিল, আগেই তো ভালো ছিলাম। তো এই আগেই ভালো ছিলাম যারা বলছে তাদের ব্যাপারে আপনার আসলে মূল্যায়ন কি? আপনার নিজের মূল্যায়ন কি? আপনি কতটুকু ভালো আছেন, আগে কতটুকু ছিলেন? আমি একটা কথা বলি, এই যে আপনার সাথে বসে আমি কথা বলতে পারছি, আমি ছাত্রদল বা জামাত নিয়ে কথা বলছি বা বিএনপি নিয়ে কথা বলছি, অথবা গত সরকার আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে পারছি। আমি 5ই আগস্টের আগে এইভাবে কথা বলতে পারতাম না। তা আমি কেমন আছি সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা আসেন, ডক্টর ইউনূস, হি ইজ নট এ ম্যাজিশিয়ান। মানুষ তো তাই মনে করে। আমাদের বাঙালিদের সমস্যা কি? আমরা অল্পতে তুষ্ট হয়ে যাই, অল্পতে রুষ্ট হয়ে যাই। আমরা যে কোনো মানুষকে মাথায় বসায় ফেলতে সময় লাগে না, পায়ের নিচে ফেলতেও সময় লাগে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
এই যে দ্রব্যমূল্যের বিষয়টা, আমি একজন আমি জাস্ট একটু আপনাকে মনে করিয়ে দিই যে আপনি বলছেন যে তিনি তো ম্যানেজ করেন না। এই যে গতকাল দেখলাম আমরা ইইউর যে ভুক্ত দেশগুলো আছে সব দেশের রাষ্ট্রদূতরা তার সাথে বৈঠক করেছেন এবং সেখানে তিনি কড়া বার্তা দিয়েছেন এবং দিল্লি থেকে তাদের যে হাই কমিশন ভিসা সেন্টার সেটা অন্য জায়গায় অথবা বাংলাদেশে স্থানান্তরের কথা বলেছেন। তার কথা তো মানুষ শুনছে, আমরা জাতিসংঘ অধিবেশনে দেখেছি সবাই তার নাম একটা রব উঠেছে। তো তিনি তো পারেন, উনি যতটুকু পারেন ততটুকু চেষ্টা করছেন। মাত্র 4 মাস, 15-16 বছরে। দর্শক, আমাদের আলোচনা চলবে, যুক্ত থাকুন আমাদের ফেসবুক এবং ইউটিউবে। জি বলুন। তো 15-16 বছরে বা আরও বেশি সময় ধরে যে জঞ্জালগুলো তৈরি হয়েছে, একটা মানুষকে আমরা যদি আশা করি 3 মাস 4 মাসে এসে উনি সব ঠিক করে দেবেন। প্লাস আমি যে কথাটা বলছিলাম, যখন একটা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে, বিভিন্ন ভেস্টেড আপনার পার্টি এই জায়গাটা দখলের চেষ্টা করছে, সেই প্রেশার তার আছে। তার পাশাপাশি আপনি বলছিলেন দেশের শত্রু কারা, ভারত নাকি ট্রাম্প না কে, এই বাইরের কিছু প্রেশারও ওনার আছে। এর মধ্য দিয়ে উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করছেন বলে আমি বিশ্বাস করি। এবং এই জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? ইউনূস সাহেব তো একাই পারেন। জাতীয় ঐক্যের কথা কেন বলা হচ্ছে? কারণ এই কাজটা আসলে একা একটা ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। এই কাজটা আমাদেরকে সবাই মিলে করতে হবে। এবং এই সংস্কারের বিষয়টা আমি বিশ্বাস করি কাগজে পত্রে আইনে সংস্কারের থেকে বড় সংস্কার হচ্ছে আত্মসংস্কার। আমরা যদি নিজেদেরকে সত্যিই দেশকে ভালোবাসি, আমাদের নিজেদেরকে সংস্কার করতে হবে, চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে এবং তার প্রতিফলন আমার দলকে মধ্যে আসতে হবে এবং দল থেকে সেই দল যখন ক্ষমতায় যাবে সেটা প্র্যাকটিস করতে হবে। আপনি বলছিলেন যে মানে কাগজে কলমে না হয়ে ব্যক্তি সংস্কারের কথা বলছেন। এই সংস্কার নিয়ে তো আপনার বিভিন্ন দলও কিন্তু বিভিন্ন নানান রকম মতামত দিচ্ছেন। আপনি নিশ্চয়ই সেগুলো দেখেছেন। বিএনপি 31 দফা দিয়েছে, জামাতও বিভিন্ন সুপারিশ করেছে। তো এই যে রোডম্যাপ যে ঘোষণা করা হচ্ছে না, সব দল কিন্তু বারবার বলছে। আপনি জাতীয় ঐক্যের কথা বললেন, যদি এই জাতীয় ঐক্য যদি নির্বাচনের রোডম্যাপ না দেখে রাজনৈতিক দলগুলো, এই ঐক্য, এই ভালো ভালো কথা, এগুলো কি তারা আর বলবে? আপনি যে 31 দফার কথা বলছেন বা জামাতের দফার কথা বলছেন, আমি অনেক বেশি খুশি হতাম যে তারা যদি নিজের আত্মসংস্কারের রোডম্যাপটা দিত, অনেক বেশি খুশি হতাম। আজকে আমি যখন আপনার কাছে কিছু চাচ্ছি, এই গভর্নমেন্ট কিন্তু ফর দ্য টাইম বিং এসছেন। আমি যদি আমার দলের মধ্যে সংস্কারগুলো করে দেখাতে পারি, অটোমেটিক্যালি আমি দাবিও করতে পারি। এবং আপনি খুব রাইটলি বলেছেন যে ওভারঅলি সামনে সংস্কারের ক্ষেত্রে আমরা কত দূর যেতে পারবো না পারবো। আমার একটা বিশ্বাস, বাংলাদেশের এই সময়টায় যদি আমরা না পারি, এটা আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ সোল সার্চিং এবং নিজেদের আত্মসমালোচনা করে সেটা ওভারকাম করা। আমরা যদি এই সময়টায় সবাই একসাথে হয়ে করতে না পারি, সেই সুযোগগুলা পরাজিত শক্তি বলেন, দেশের শত্রু বলেন, সবাই সেই সুযোগটা নেবে এবং এর ভুক্তভোগী আমরাই 16-17 কোটি মানুষই হব। এখন আপনার এই ভারতের যে ভূমিকা, আমরা বলছিলাম দেশের শত্রুকার, আপনি ভারতের কথা তুললেন। ভারতের যে ভূমিকা, বর্তমানে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিবেশ থেকে বাংলাদেশ ধীরে ধীরে একটা জায়গা আসার চেষ্টা করছে। সেখানে প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র বলে আমরা যাদেরকে জানতাম, তাদের যে ভূমিকা, অপপ্রচার, গুজব, এগুলোকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? আপনার একটা জিনিস হচ্ছে যে মিডিয়া যা দেখাচ্ছে, এটা আসলে হয়তো টোটাল ভারতের একটা না, আউটলুক না। কিছু মিডিয়া এই কাজগুলো করছে, যে টিআরপি এন্ড আদার স্টাফ, মানুষ নেগেটিভ জিনিস শুনতে পছন্দ করে। সেখানে তো মিছিল, বাংলাদেশ উপ হাই কমিশনে হামলা, সেগুলো আমরা দেখেছি। মিছিল মনে করেন হয়েছে, কারা করছে? দেয়ার ইজ সাম ভেস্টেড ইন্টারেস্ট, ভেস্টেড পার্টি। এটা কি পুরো ভারতের 130 কোটি মানুষের আউটলুক? নাও তো হতে পারে। আজকে আমরাও তো ভারতীয় হাই কমিশনে উদ্দেশ্যে মিছিল করেছি, বিএনপি করেছে। আমাদের স্টাইলটা কি ছিল? স্মারকলিপি দেব। তাদের একটা অ্যাটাকের, আক্রমণাত্মক একটা ভঙ্গি ছিল। আমি মনে করি ভারতের মিডিয়া বা যারা বলছে, এটা হয়তো পুরো ভারতের মানুষের না। আর প্রতিবেশী রাষ্ট্র, অবশ্যই প্রতিবেশী রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু তার নিজের স্বার্থ দেখবে। আমি বাংলাদেশে বসে প্রথমে আমার স্বার্থ দেখব এবং বন্ধুত্ব হয় যখন আপনি আমি সমানভাবে উপকৃত হই। আমরা গত 15, 16, 20 বছরের চুক্তিগুলো দেখছি, সেগুলি সব এক পেশে চুক্তি হচ্ছে।
আমি মনে করি না এক পেশে চুক্তিতে বন্ধুত্ব বেশি দিন টিকে থাকে। এক্সকিউজ মি। জি, আপনি একটা প্রতিষ্ঠানের সিএফও ছিলেন, তো আপনি জানেন যে দেশে যে জালিয়াতি হয়েছে এবং বিভিন্ন বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে প্রাইভেট ব্যাংকগুলো, সেখানে আসলে মানে সিএফওদের মানে আপনার একটা প্রতিষ্ঠানও আছে মাই সিএফও, তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোর আসলে এখানে মানে ভূমিকা বা এখানের ভূমিকাটা খুব সিম্পল। আমরা নর্মালি সিএফও যে প্রফেশনটা আমরা বলি যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, এদের মেইন জায়গাটা হচ্ছে এরা গভর্নেন্স এবং অর্গানাইজেশনাল সাস্টেনেবিলিটি নিয়ে আসবে। গভর্নেন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি ইজ নট মেকিং প্রফিট। গভর্নেন্সের সাথে এখানে যোগ হচ্ছে ইথিক্স, গভর্নেন্সের সাথে যোগ হচ্ছে এখানে সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই দুইটা থাকলেই অটোমেটিক্যালি দেখবেন আপনি অর্গানাইজেশনাল সাস্টেনেবল হয়। তো অ্যাজ এ সিএফও বা সিএফও রোলটা ডেফিনেটলি ইজ এ ভাইটাল রোল ফর এনি অর্গানাইজেশন। আপনি কর্পোরেটের সিএফও বলছেন, আমি তো মনে করি বাংলাদেশের সিএফও মানে ফাইন্যান্স মিনিস্টার। এই ওনার অফিস কি বাংলাদেশ ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স মিনিস্ট্রি। তারা যদি এই গভর্নেন্সকে ঠিকমতো করতো এবং সাস্টেনেবল হতো। সাস্টেনেবল কীরকম? আমরা প্রচুর মেগা প্রজেক্ট দেখেছি, যে প্রজেক্টগুলো আসলে তো ফাইন্যান্সিয়ালি ভায়াবল না বা রেশনাল না, সে কাজগুলো হয়েছে। সেই কাজগুলো কিন্তু ফাইন্যান্স মিনিস্টার বা বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি এগুলি থেকে নেগেটিভ হওয়া উচিত ছিল। আনফর্চুনেটলি সে গভর্নেন্সটা হয়নি। আমি একটি শেষ প্রশ্ন করছি আপনাকে, আপনি কি মনে করেন কিনা ওভারঅল আমরা অনেক কিছু নিয়ে অর্থনীতি রাজনীতি নিয়ে কথা বলেছি, এই সরকার কি সঠিক পথে আছে কিনা? ইটস টু আর্লি টু মেক এনি কমেন্টস। এটা ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা করছেন, ওনাদেরকে সময় দেওয়া উচিত আমাদের, এবং সবাই মিলেই এটা করা উচিত। এদের উপর শুধু রেসপন্সিবিলিটি না দিয়ে সবাই মিলে এদের সাথে দায়িত্ব নেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আজকের অতিথি জনাব পারভেজ সাজ্জাদ, ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি তার মন্তব্যগুলো করেছেন ব্যাংকিং খাত থেকে শুরু করে রাজনীতি কিংবা বাংলাদেশ ভারত সম্পর্ক। দর্শক, মেট্রো সিম টু দ্য পয়েন্টের আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।